আমরা আমাদের আজকের কমন গ্রুপের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আসলে আমাদের যত সময় চলে যাচ্ছে, পরীক্ষা আরো কাছে আসতেছে। তো যাই হোক, আমাদের পরীক্ষায় আমরা অংশগ্রহণ করব, পরীক্ষায় যেন আমরা ভালো ফলাফল করি সে লক্ষ্যে আমাদেরকে চেষ্টা করতে হবে। আর ক্যামেরাগুলো সবাই ওপেন করো, ক্যামেরাগুলো ওপেন করার প্রয়োজন আছে। যাই হোক, তো ইতিমধ্যে আমরা যেটা শুনলাম যে আমাদের একজন পুলিশ কনস্টেবল, কি শোয়েব নাম, সে কনস্টেবল না, সে গ্রেপ্তার হয়েছে। আসলে গ্রেপ্তারের কারণ যদি থাকে, কর্তৃপক্ষ উচ্ছৃঙ্খল তো কেউ পছন্দ করবে না, তাই না? যাই হোক, আমরা সেটাতে না যাই। যে যে অপরাধ করবে সে তার শাস্তি পাবে, এটাই হলো পৃথিবীর নিয়ম। আর 2 নম্বর হলো, যদি কেউ নিজেকে মনে করে আমি একমাত্র পুলিশ আর কেউ পুলিশ না, তাহলে সেটা ভুল করবে। আমাদের কর্তৃপক্ষ আছে, আমরা আমাদের স্বাধীনতা এবং আমাদের সম্মান, প্রত্যেককে আমরা সম্মান রেখেই আমরা আমাদের দায়িত্বটা পালন করবো। এটাই হলো আমাদের বিষয়। আমরা কেন উল্টোপাল্টা কাজ করতে যাব? এগুলো আমাদের জন্য আসলে আইনগত ভাবে, আমি বারবার করে একটা কথা বলছি যে এগুলো করা যাবে না। তো এই যখন আমি বলতাম যে ভাই এগুলো করা যাবে না, আমাকে যে ভাষা ব্যবহার করতো, যেটা মানে বলা ঠিক না। লাস্টে ওই গ্রুপটা বাদ, আমি নিজে ওই গ্রুপ থেকে বের হয়ে চলে আসলাম। ওই কি একটা গ্রুপ করছিল জানি, পুলিশের, ওই যে কি কি স্বাধীন গ্রুপ। পুলিশ, স্বাধীন না 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 না, প্রথম একটা করছিল। টেলিগ্রাম। না, প্রথম একটা পুলিশের কি গ্রুপ জানি করছিল, ওই যে কর্মবিরতি। আরে কি কর্মবিরতি, এই গ্রুপটার নাম পুলিশ ছিল। পুলিশ হত্যার বিচার চাই স্যার, ওইটা না কোনটা? না না না, ওইটাই ছিল কি স্বাধীন পুলিশ, না না, ওটা কি যেন একটা পুলিশ ছিল আর কি, হ্যাঁ। এটা ছিল পুলিশ হত্যার বিচার চাই ওখানে ছিল। না, ওই রকম না, একটা গ্রুপ নাম ছিল, 1 লাখের উপরে সদস্য হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। পুলিশ পুলিশ পরিবার একটা গ্রুপ ছিল। না, ওটা পুলিশ পরিবার না, প্রথম যে গ্রুপটা, ওটা গ্রুপ অলরেডি বাতিল হয়ে গেছে কোনো কারণে। তো এখানে আমি ইন করলাম যে দেখি ছেলেপেলেরা কি বলে, আমি 2 একটা মেসেজ টেসেজ দিলাম। তো আমি যখন বার্তা দিয়ে, দেখা যায় যে আবার 14 গোষ্ঠী উদ্ধার করে। মানে এটা কেমন কথা, কোনো ভদ্রতা নাই। হ্যাঁ, যাই হোক, এগুলো করা যাবে না। আমরা ডিপার্টমেন্টের লোক, আমাদের সবাইকে আইন অনুযায়ী চলতে হবে, কারণ আমরা আইনের লোক, আমরা অনেক কিছু বলতে পারবো না বাবা, কোথাও নাই। আমরা কেন এগুলো করব? তারপরে ইলেকট্রনিক মিডিয়ায় তোমরা আমাদের আইজিপি স্যারকে কেউ অপমান করতে পারো? আইজিপি স্যার, শোনো, বাংলাদেশের এত বড় পদে আমাদের ভবিষ্যৎ বংশধর কোনোদিন যাইতে পারবে কিনা, আমার তো প্রশ্নই আসে না। আমাদের বদনামগুলো আমরাই করেছি। যাক, যে অপরাধ করবে সে তার শাস্তি পাবে। আমরা আমাদের আলোচনায় চলে আসি। আমরা আমাদের আলোচনায় আজকে প্রথমেই সড়ক পরিবহন আইন 2018 নিয়ে আলোচনা করব। আমাদের একত্রিত করার কারণ হলো, আজকের ক্লাসে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের একসাথেই, কারণ তোমাদের যেটা প্রয়োজন তাদেরও সেটা প্রয়োজন। কারণ বিশেষ করে এমসিকিউ যারা পরীক্ষা দিবে, তাদের জন্য এগুলো আরো বেশি প্রয়োজন। যেমন, আমরা যদি দেখি সড়ক পরিবহন আইনের, যদি আমরা দেখি সড়ক পরিবহনের 4 ধারার মধ্যে কি বলা আছে। সড়ক পরিবহন আইনের 4 ধারার মধ্যে বলা আছে যে কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত কোনো গাড়ি চালনা করতে, যানবাহন চালনা করতে পারবে না, তাতে মোটরসাইকেল হোক কিংবা প্রাইভেট কার হোক। স্পষ্ট করে বলে দেওয়া আছে যে কোনো ব্যক্তি, এই সড়ক পরিবহন আইনের 4 ধারায় বলা আছে যে লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি কোনো যানবাহন চালনা করতে পারিবেন না। তার মানে একজন ব্যক্তিকে কোনো যানবাহন চালনা করতে গেলে তাকে অবশ্যই লাইসেন্স নিতে হবে। ভালো কথা। এরপরে একটা বিষয় এখানে উল্লেখ করা আছে, সেখানে আরেকটা কথা বলা আছে যে মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালনা করতে পারবেন না, পাবলিক প্লেসে মোটরযান চালাইবার অনুমতি প্রদান করা যাবে না। আচ্ছা, আরেকটা বিষয় এখানে বলা আছে, এটা কি জন্য? তাহলে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত, প্রথমে 4 ধারা 4-এ বলা আছে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি কোনো যানবাহন চালনা করিতে পারিবেন না। এরপরে বলা আছে মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোনো পাবলিক প্লেসে কোনো যানবাহন চালনা করতে পারবেন না। এরপরে যে বিষয়টি বলেছে যে যে ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স আপনি পেয়েছেন, এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে ওই ক্যাটাগরির যানবাহন ব্যতীত অন্য কোনো যানবাহন চালনা করা যাবে না। তবে এখানে আর একটা বিষয় বলা আছে, যেটা এমসিকিউতে তোমাদের আসছিল। এখানে আর একটা বিষয় বলা আছে যে যাদের ভারী ড্রাইভিং লাইসেন্স আছে, তারা
মধ্যম এবং হালকা যানবাহন চালনা করতে পারবেন। তার মানে এখানে অনেকগুলো বিষয় বলা আছে যে ড্রাইভিং লাইসেন্সের আবশ্যকতা, অর্থাৎ কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালনা করতে পারবেন কি পারবেন না, বা কোনো ব্যক্তি হালকা যানবাহন হালকা যানবাহন চালনার লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি মধ্যম বা ভারী যানবাহন চালনা করতে পারবেন কি পারবেন না। এই চার ধারায় বলেছে যে না, কোনো অবস্থাতেই সুযোগ নেই, তবে যার ভারী ড্রাইভিং লাইসেন্স আছে তিনি মধ্যম এবং হালকা যানবাহন চালনা করতে পারবেন। আমার কথা যদি কোনো ত্রুটি থাকে সাথে সাথে বলবা, কারণ আমাদের সামনে পরীক্ষা। আমরা চেষ্টা করব, হয়তো আমাদের যারা এএসআই সাব ইন্সপেক্টর আছে তারা হয়তো মনে করবে যে স্যার এটা মনে হয় প্রয়োজন নেই, তোমাদের এটা প্রয়োজন। কারণ এমসিকিউ তে তোমাদের প্যানাল কোড এবং সিআরপিসি সাক্ষ্য আইন থেকে যদি আসে হলো 10টা, অন্যান্য আইন থেকে আসে বাকি 40টা। এটা তোমরা খেয়াল করে দেখবা। এবং সড়ক পরিবহন আইনের কিন্তু অনেকগুলো এমসিকিউ তোমাদের চলে আসে, কি আইনগুলো আসে না? আসে স্যার। জি স্যার, আসে স্যার। কাছে কাছে এই হালকা ভারীটা কিন্তু তোমাদের আসছিল মনে হয় এমসিকিউ তে, তাই না আইনুল? হালকা ভারী আসেনি স্যার, যে বয়সের সীমাটা ছিল স্যার 18 আর 21। না, আর একটা আসছিল, কোনটা জানি আসছিল, যে লাইসেন্স দিয়ে চালানো যাবে কি যাবে না। যাই হোক, খেয়াল নাও থাকতে পারে অনেকের, এটা আমি দেখেছিলাম। যাই হোক, আমার গাইডেও সেটা লেখা আছে। আচ্ছা, তাহলে এই সড়ক পরিবহন আইন 2018 এর 4 ধারার মধ্যে 3টা বিষয় বলা আছে। একটা হলো ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি কোনো যানবাহন চালনা করিতে পারিবেন না। দ্বিতীয়ত, যে ব্যক্তি, এখানে আরেকটা বিষয় বলা আছে যে যার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেও এই মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে কোনো যানবাহন পাবলিক প্লেসে চালাতে পারবে না। আরেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে যে কোনো ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তিকে যে ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়েছে সেটি ব্যতীত তিনি অন্য কোনো ক্যাটাগরিতে যানবাহন চালনা করতে পারবেন। তবে এখন যদি প্রশ্ন আসে যে ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানোর ক্ষেত্রে ব্যতিক্রম কোনটি? ব্যতিক্রম ওটাই যার ভারী যানবাহন আছে, দুঃখিত, যার ভারী ড্রাইভিং লাইসেন্স আছে সে ভারী যানবাহনের লাইসেন্স দিয়ে মধ্যম এবং হালকা যানবাহন চালনা করতে পারবে। এটা কি সম্পূর্ণ বোঝা? শোনো, এটা কিন্তু আর দ্বিতীয়বার পড়ার কোনো সুযোগ নাই, সামনে পরীক্ষা। তোমরা ক্যামেরাগুলা যদি বন্ধ করো, সবাই বন্ধ করে ঘুমায় পড়ো। রাত অনেক হয়ে গেছে তো, 10টা, ঘুমায় পড়ো, কোনো সমস্যা নেই। আর যদি ক্যামেরা ওপেন না করো তাহলে আর ক্লাস করে লাভ কি? ওই মালিকুল দেখবা যে ঠিক চোখ মুছতেছে, বিছানায় শোয়া ছাড়া কাম নাই। হুম। যাক, আমরা এরপরে চলে আসি। তাহলে আমরা কি 4 ধারার প্রশ্নটা বুঝতে পারছি কিরকম প্রশ্ন আসতে পারে? কে? জি স্যার, বুঝতে পারছি। আমরা 6 ধারায় চলে আসি। এখানে অনেকগুলো বিষয় বলা আছে। ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স গ্রহণের শর্তাবলী, বা ড্রাইভিং লাইসেন্স, কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য, কোন ব্যক্তি অযোগ্য। এখানে যোগ্যের কথা বলা আছে, যদি অযোগ্যের কথা বলা হয় কিভাবে লিখবো আমরা, জসিম? স্যার, যদি প্রশ্ন হয় কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য, সড়ক পরিবহন আইনে 2018 6 ধারা উল্লেখ করা আছে, নিম্নবর্ণিত ব্যক্তিগণের কে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাইবে না, অর্থাৎ অযোগ্য বলে বিবেচিত হবে। যেমন শারীরিকভাবে অনুপযুক্ত ব্যক্তিকে ড্রাইভিং Good, লাইসেন্স দেওয়া আমি যাবে না। বুঝতে পারছি, তুমি প্রশ্নটা বুঝতে পারছো। এখানে কিন্তু পজিটিভলি দেওয়া আছে যে এই ব্যক্তিগণ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য। অর্থাৎ যোগ্য যেটা, যোগ্যটাকে যদি আমরা আহ যেটাকে আমরা বলি যে আমরা যদি বিপরীত দিক থেকে আলোচনা করি, বা আমরা যদি এটা নেগেটিভলি আলোচনা করি, তাহলে বোঝা যাবে যে এটা এই উত্তরটা হবে, অর্থাৎ যেটা আছে তার বিপরীত। অর্থাৎ এখানে বলা আছে যে যে ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আবেদন করুক না কেন, প্রার্থীর বয়স হতে হবে পেশাদারের ক্ষেত্রে কমপক্ষে 21 বছর। অর্থাৎ অযোগ্য যে ব্যক্তি 21 বছরের নিম্নে, সে পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য অযোগ্য। আর যোগ্যকে যে 21 বছরের ঊর্ধ্বে। অপেশাদারের ক্ষেত্রে, অপেশাদার ক্ষেত্রে সেখানে বয়স বলা হয়েছে 18 বছর। আর অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় আহ উত্তীর্ণ, আর যদি না মানে পাশ করা না থাকে তাহলে যদি মানে এই এর নিম্নে কোনো ব্যক্তি
লাইসেন্স পাওয়ার যোগ্য নয়। এখানে আর একটা বিষয় বলা আছে যে আহ শারীরিকভাবে উপযুক্ত হতে হবে। আরেকটা বিষয় বলা আছে ড্রাইভিং লাইসেন্সের প্রদানের ক্ষেত্রে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটায় তাকে পাশ করতে হবে। এছাড়া যে সকল নিয়ম কানুন তৈরি করা হয়েছে এই সকল এই বিধি বা এই সকল রুল রেগুলেশন বা এই সকল যে কলাকৌশল তৈরি করা হয়েছে বা যে প্রশ্ন করা হচ্ছে সেখানে তাকে পাশ করতে হবে, তাহলে সেই ব্যক্তিটা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য। আমার কথা কি বুঝতে পারছো না বোঝা নাই? জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলা আছে যে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রের একটা কথা এখানে বলা হয়েছে। ও আরেকটা বিষয় বলা আছে যে যে ব্যক্তি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন তার পুলিশ ভেরিফিকেশন হবে, তার ঠিকানা যাচাই বাছাই এবং ড্রপ টেস্টের বিষয় আছে, আর অপেশাদারের ক্ষেত্রে এটা প্রয়োজন নাই। এখানে বলা আছে কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত ফর্ম সাপেক্ষে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি সহ ফর্মে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করবেন কার নিকট? বিআরটিএ কর্তৃপক্ষের নিকট, তাহলে তিনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করবেন। আচ্ছা, এখানে একটা বিষয় বলা আছে ড্রাইভিং লাইসেন্স হস্তান্তরযোগ্য হইবে না, অর্থাৎ একজনের ড্রাইভিং লাইসেন্স দিয়ে আর একজন ব্যক্তি গাড়ি চালনা করতে পারবেন না। কোন ব্যক্তি এই আইন বিধি দ্বারা নির্ধারিত শর্ত পূরণ করিলে তাহাকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করিতে হইবে। উক্তরূপে প্রাপ্ত লাইসেন্স শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। অর্থাৎ শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে না। আচ্ছা, তো আমরা এখানে যেটা দেখলাম 4 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, 6 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর 9 ধারায় চলে যাবো। একজন বিদেশি। স্যার, হ্যাঁ, একটা কথা জানতে চাচ্ছিলাম স্যার, যে হ্যাঁ বলো। ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর 6(5)-এ আছে ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করা যাবে না, তাই হস্তান্তর করলে অপরাধ স্যার। কার যে লাইসেন্স দেবে, যার লাইসেন্স নিয়ে না, প্রতারণা সেটা চালাবে সে পরবর্তীতে নাকি যেতে হবে চালাবে? যে 4 ধারার অপরাধ, 4 ধারার অপরাধ যেখানে শাস্তির বিধান আছে সেখানে যেতে হবে, 6 ধারার যে শাস্তির বিধান যেখানে আছে সেখানে যেতে হবে। অপরাধ হলে যে শাস্তি ড্রাইভিং কার, লাইসেন্স যে তার, চালাইবে তার না যে দেবে লাইসেন্স তার? দুজনেরই হবে, একজন দুজন আছে, সহায়তাকারী, ঠিক আছে, একজন সহায়তাকারী আর একজন অপরাধী। বুঝতে পারছি। আচ্ছা, আমরা এরপরে চলে আসি 9 ধারায়। সেখানে কি বলা আছে? বিদেশি নাগরিকের ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ একজন বিদেশি নাগরিক, একজন বিদেশি নাগরিক তিনি কি তার দেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে বাংলাদেশে কোনো যানবাহন চালনা করতে পারবেন? পারবেন কি না? জি স্যার, পারবে পারবে স্যার। স্যার। আচ্ছা, একটা জিনিস একটু একটা সেকেন্ড। আমরা 9 ধারার বক্তব্যটা কি? বিদেশি নাগরিকের ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ যে কিনা আমাদের দেশের ব্যক্তি নয়, যে কিনা বিদেশে থাকে। এখানে একটা কথা বলা আছে যে কোনো বিদেশি নাগরিক তার নিজ দেশের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করে পৃষ্ঠাঙ্কন করাইয়া উক্ত লাইসেন্সের মেয়াদকাল সমগ্র বাংলাদেশে গাড়ি চালনা করতে পারবেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ব্যক্তির বিদেশে ড্রাইভিং লাইসেন্স আছে, যে ব্যক্তি বাংলাদেশে আসে তার লাইসেন্স খানা বিআরটিএ তে প্রদর্শন পূর্বক অর্থাৎ পৃষ্ঠাঙ্কন কি সেখানে এন্ট্রি করে সমগ্র বাংলাদেশে গাড়ি চালনা করতে পারে। অর্থাৎ যে ব্যক্তির বিদেশে কোনো ড্রাইভিং লাইসেন্স আছে সেই ব্যক্তি। এই সম্পর্কে কারো কোনো বক্তব্য আছে তোমাদের? স্যার, হ্যাঁ, ওই যে আমাদের বাঙালি যারা বিদেশ যায়, বিদেশ যায় ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসে বাংলাদেশে, তারা তো সে ওই যদি লাইসেন্স দিয়ে বিদেশি গাড়ি নাগরিক চালাবে। হয় সে পারবে। ও তো বাঙালি পারবো না, তাই নতুন করে লাইসেন্স নিতে হবে। তো আমরা এখানে যে বিষয়টা দেখতে চাচ্ছি যে যে ব্যক্তি বিদেশি নাগরিক, অর্থাৎ একজন বিদেশি নাগরিক সে যদি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেন, তা এখানে তার জন্য কিন্তু যার লাইসেন্স নাই, বিদেশি নাগরিক, তার কিন্তু সাধারণ ব্যক্তিদের মতো পরীক্ষা দিতে হবে। কিন্তু যার বিদেশি ড্রাইভিং লাইসেন্স আছে, অর্থাৎ একজন ব্যক্তি বিদেশি কোন নাগরিক বিদেশে প্রাপ্ত ড্রাইভিং লাইসেন্স দিয়ে বাংলাদেশে গাড়ি চালাতে গেলে তাকে নতুন করে লাইসেন্স নেওয়ার প্রয়োজন আছে কিনা? বলছে না, তার প্রয়োজন নেই, তবে তার লাইসেন্সটা বিআরটিএ তে পৃষ্ঠাঙ্কন করতে হবে। কি বুঝলা? মানে সেখানে এন্ট্রি করতে হবে, ওই ওই লাইসেন্স দিয়ে সে সমগ্র বাংলাদেশে গাড়ি চালনা করতে পারবে। এরপরে যে কথাটা বলা আছে যে আরেকটা কথা বলা আছে যদি কোনো বিদেশি নাগরিক
ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত ফিস জমা সাপেক্ষ, অর্থাৎ এই যে 6 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি নতুন করে কোনো বিদেশি নাগরিক যার ওই দেশে ড্রাইভিং লাইসেন্স ছিল না, সে যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে, সেখানে কথাটা বলা হয়েছে ফিস জমাদান সাপেক্ষে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য যে সকল আইন কানুন আছে সেভাবে সে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পাবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তার মানে বিদেশি নাগরিকের ড্রাইভিং লাইসেন্সের প্রাপ্তির ক্ষেত্রে তাকে আমাদের মতোই আবেদন করতে হবে, কিন্তু যার বিদেশে ড্রাইভিং লাইসেন্স আছে সে বাংলাদেশে বিদেশি নাগরিক হতে হবে। এখন বাংলাদেশ কত প্রশ্ন আসছে, বাংলাদেশি কোনো নাগরিক যদি বিদেশি নাগরিক, হ্যাঁ বাংলাদেশের কোনো নাগরিক সে যদি বিদেশের কোনো নাগরিকত্ব গ্রহণ করে, সে দেশে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে এদেশে এসে ওই লাইসেন্সটা পৃষ্ঠাঙ্কন করে সে পুনরায় বা সমগ্র বাংলাদেশে গাড়ি চালনা করতে পারবে। কারণ আমাদের দেশের লোকেরা যখন বিদেশে যায় তারাও তো গিয়ে গাড়ি চালনা করে, করে না? কিন্তু তখনও কিন্তু তার ওখানে এন্ট্রি করতে হয় এবং এই ড্রাইভিং লাইসেন্সটার এগেইনস্টে আরেকটা লাইসেন্স ওখানে ইস্যু হয়, এটা জানো তো? জি স্যার। কে? আইনুল? আচ্ছা, ঠিক আছে স্যার। এরপরে আমরা আসি 11 ধারা। 11 ধারার বক্তব্যটা কি? 11 ধারার বক্তব্যটা হলো যে একজন গাড়ি চালকের নামে, অর্থাৎ বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তির নামে কত পয়েন্ট বরাদ্দ হয় এবং কি কি কারণে তার পয়েন্টগুলো কর্তন হয়। অর্থাৎ এই 11 ধারায় বলা হয়েছে যে একটা গাড়ির চালক, এখানে কি কথা বলা আছে, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত, অর্থাৎ লার্নার যে লাইসেন্স ব্যতীত প্রত্যেক ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে 12টি পয়েন্ট দেওয়া হয়েছে। এটা তোমাদের এমসিকিউর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। একটা লাইসেন্সের বিপরীতে কত পয়েন্ট দেওয়া হয়েছে এবং কি কি কারণে এই পয়েন্টগুলো কর্তন হতে পারে, বা ড্রাইভিং লাইসেন্সের যে মানে ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে যে পয়েন্ট দেওয়া হয়েছে এটা কর্তনের ক্ষেত্রগুলো আলোচনা করুন। তো এখন এখানে বলা হয়েছে কারণগুলো কি কি, যদি প্রশ্ন আসে কি কি কারণে, কি কি কারণে বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তির লাইসেন্সের একটি পয়েন্ট কর্তন হবে, কারণগুলো বলা আছে। লাল বাতি অমান্য করে যদি কেউ যানবাহন চালনা করেন, পথচারী পারাপারের নির্দিষ্ট স্থানে সন্নিকটে ওভারটেকিং ইত্যাদি, মোটরযান থামাইয়া সরাসরি প্রধান সড়কে প্রবেশ না থামাইয়া প্রবেশ করলে, সড়কে নির্দেশিতা গতিসীমা মানে নির্দেশিত যে গতিসীমা অমান্য করলে। একটা প্রশ্ন আমি বলি, এটা হয়তো এএসআই দের প্রশ্ন, তারা বুঝতেও পারে, তারা অনেকে মনে করে অনেক কিছু বোঝে। কনমুখ ব্যক্তি দ্রুত গতিতে গাড়ি চালিয়ে, কনমুখ ব্যক্তি দ্রুত গতিতে গাড়ি চালিয়ে একজন ব্যক্তিকে আহত করে। দ্রুত গতিতে, দ্রুত গতিতে গাড়ি চালানো কিন্তু আইনগত কোনো অপরাধ নয়। কি বলছি? দ্রুত গতিতে গাড়ি চালনা করা কিন্তু আইনগত অপরাধ নয়। তবে অপরাধ কোনটা? নির্ধারিত গতিসীমা, অর্থাৎ নির্ধারিত যে গতিসীমা আছে এর অতিরিক্ত গতিতে যদি যানবাহন চালনা করা হয় সেটি অপরাধ। আমার কথা কি বুঝতে পারছো আইনুল? জি স্যার। আমাদের কিন্তু প্রশ্নগুলোর ক্ষেত্রে এরকম দেখা যায় যে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে, দ্রুত গতির আবার ধারা খোঁজে, ওই যে যেটা বলা আছে নির্ধারিত গতিসে, দ্রুত গতিতে দ্রুত গতি বলতে কোনো শব্দ নেই, মানে কোনো নির্ধারণ করতে পারেনি। কারণ দ্রুত গতি কি, তুমি 20 চালাচ্ছ, এটাও তো দ্রুত গতি হতে পারে। 20 কিলোমিটার স্পিডে গাড়ি চালনা করতে গিয়ে যদি তুমি কাউকে অ্যাক্সিডেন্ট করো, সেটাও কিন্তু দ্রুত গতিতে কথাটা চলে আসে, সেই সড়ক পরিবহন আইনের 105 ধারায় চলে আসে। কি আসে না আইনুল? আসে স্যার, অ্যাক্সিডেন্ট মানে তাহলে অ্যাক্সিডেন্ট, দ্রুত গতিতে গাড়ি চালানো তো অপরাধ না, অপরাধ কোনটা? অপরাধটা হলো অ্যাক্সিডেন্ট করা স্যার। নির্ধারিত গতির চেয়ে অতিরিক্ত গতিতে, এটা হলো সড়ক পরিবহন আইনের একটা অপরাধ। কি তাই নয় কি? জি স্যার। সঠিক স্যার। কি কি হয়েছে? চলে কি হয়েছে? কি কারো কিছু বলার আছে এ সম্পর্কে? মোবারক হোসেন খান? না স্যার। মোবারক, এখন তো মনে করো তুমি পাশ করলা, পাশ করার পরে তুমি সার্জেন্ট হয়ে গেলা, তো এতদিন দিছে হলো কালা ফিতা, এবার তো লাল ফিতা ঘাড়ে নিবা। টিএসআই তো লাল ফিতা না? কি
মোবারক না স্যার, শুনতেছে না। হ্যাঁ, পিএসআই চাকরি স্যার। না, যে সার্জেন্ট হলে হইলে পরে সরকার যা দেয় স্যার। আচ্ছা দেয়, যাক। তাহলে আমরা মোটামুটি বুঝলাম 11 ধারার বিষয়টা। আর 12 ধারায় বলা আছে যে আহ, একজন বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তি, একজন বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তি কখন যানবাহন চালনার অযোগ্য হিসেবে বিবেচিত হবে, বা কখন কি কারণে বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তি যানবাহন চালানোর অযোগ্য। তো কত ধারা আছে সাইফুল, রংপুর কত ধারা? ভালো লাগবে না এখন, 12 তাই স্যার। না, যে সড়ক 12 পরিবহনে ধারা স্যার। তোমাদের আসি না, তাই না? 12 ধারা 12 ধারা স্যার। 12 এক দ্বারা স্যার। কি কারণে সাইফুল, কারণ কি? স্যার স্যার কখন যখন না কোনো দেখে ড্রাইভিং বলতে পারবা না, লাইসেন্স কারণ এটা তোমরা ব্যক্তি পড়োই নাই। অসুস্থ। এই জন্য এগুলো পড়তে হয় শেষ সময়। তোমরা এগুলো পড়ো নাই, না দেখে বলতে পারবে না। হঠাৎ করে যদি পরীক্ষার খাতায় আসে, এলোমেলো লাগাই দিবা, পড়ো নাই যে। কারণ তুমি পড়ছো চুরি, ডাকাতি, খুন খারাপি, কারে কি ফাঁসি দেওয়া যাবে, এগুলা পড়ছো। ছোটগুলো কি পড়ে? ওই যে একবার পরীক্ষাতে আসছে, সব বড় বড় পড়ে গেছে, এমন আসছে চুরি কাকে বলে, চুরির শর্ত কি কি, এখন এগুলো তো আর পড়ে যায়নি, পড়ছে তো বড় বড়। বুঝতে পারছো? তা এগুলো পড়তে হবে, এমসিকিউ তে এগুলো আসে। এখানে এই 12 ধারার মধ্যে বলা আছে যে ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তিকে অযোগ্য হিসেবে ঘোষণা করা যাবে তখন যখন সে ব্যক্তিটা, ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তি অসুস্থ, মানসিকভাবে মানসিক ভারসাম্যহীন, শারীরিকভাবে অনুপযুক্ত, মদ্যপ, অভ্যাসগত অপরাধী, বা অন্য কোনো কারণে মোটরযান চালানোর জন্য অযোগ্য, বা কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স ব্যক্তিকে মোটরযান চালাইবার জন্য অযোগ্য হিসেবে ঘোষণা করতে পারেন। এটা আমি করতাম, এটা আমি ডাইরেক্টলি করতাম। কিরকম? স্যার আমার তো হেভি লাইসেন্স, চল গাড়িতে। সিগারেট খাইতে খেতে অবস্থা খারাপ, তুই কালকার থেকে গাড়িতে উঠবি না। ও গাড়ি আমি দেইনি, ওরা দেই নেই আমি গাড়ি। আমি ওরা বলতাম যে তুমি না খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, তো তোমার গাড়ি চালাতে হবে কেন? তুমি হ্যাঙ্গার ডিউটি করো, তুমি বেতন তো পাচ্ছ, বেতন তো আর বন্ধ না। কয় না স্যার, একটা হাত খরচ আছে না। তুমি একটু আগেই তো তুমি বললা যে তুমি আজ পর্যন্ত 5 পয়সা হারাম খাওনি, তা হাত খরচ আবার করতে কিনে তেল নিছা। আমি এই কাজগুলো করতাম যে তুমি চালাতে পারবে না। কারণ নিজে দেখেছি যে ড্রাইভার, এরকম কাহিনী আছে অনেক ড্রাইভারের। যাত্রাবাড়ি এলাকায় নাইট রাউন্ড করতেছে একজন ইন্সপেক্টর, নাইট রাউন্ড শেষে আসছে, ইন্সপেক্টরের বাসা মিরপুর। আসার সময় ঠিক মতো আনছে, যাওয়ার সময় যখনই মৎস্য ভবনের কোনায় আসছে, গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ি আর স্টার্ট নেয় না। দিয়ে ইন্সপেক্টর 100 টাকা দিয়ে বলতেছে, স্যার আপনাকে 100 টাকা দিয়ে আপনি একটা বাসে উঠে চলে যান। এটা কি ঠিক আছে? এরকম বহু বিচার সালিশ করছি আমি। ড্রাইভার কত যে, এ চালানো যে কত কষ্ট, এটা না চালালে বুঝতে পারবে না। তো এই যে যে ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু সে যানবাহন চালানোর অযোগ্য, অযোগ্যর কারণ সে যদি অর্থাৎ মদ্যপান করে, সে হলো অযোগ্য, শারীরিকভাবে অনুপযুক্ত, মাথা খারাপ ব্যক্তি অর্থাৎ মস্তিষ্ক বিকৃত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, এছাড়াও কর্তৃপক্ষ যে কোনো কারণে একজন ব্যক্তিকে আহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও যানবাহন চালানোর অযোগ্য হিসেবে বিবেচিত করতে পারে। এটি 12 ধারার মধ্যে উল্লেখ করা আছে। আমরা চলে যাই 30 ধারায় চলে যাই। প্রশ্ন আসছিল কি, প্রশ্নটা কাদের আসছিল? এটা কি এএসআই দের আসছিল কিনা? যে একজন পুলিশ অফিসার রাস্তায় চেকপোস্ট ডিউটি করা কালে একটা যানবাহন একটা একটা লাশবাহী অ্যাম্বুলেন্সকে আটক করেন। তিনি অ্যাম্বুলেন্সের কাগজপত্র পর্যালোচনা করে দেখেন চালকের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ এবং রুট পারমিট নাই। এ বিষয়ে আইনের সংশ্লিষ্ট ব্যাখ্যা আলোচনা করুন, বা আইন এই সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করুন। তো এখন এই 30 ধারার মধ্যে, এই সড়ক পরিবহন আইনের 30 ধারার মধ্যে যে কথাটি বলা হয়েছে, কোন কোন যানবাহনের ড্রাইভিং দুঃখিত রুট পারমিটের প্রয়োজন নাই, কোন কোন যানবাহন রুট পারমিটের আওতামুক্ত, তোমাদের এমসিকিউ তে আসছিল মনে হয়, দেখো।
একটা চালক গাড়ি চালাচ্ছে, কিছু গাড়ি লাশবাহী গাড়ি, আপনি একজন পুলিশ অফিসার, সিগন্যাল দিয়েছেন, গাড়িটা থেমেছে, থামানোর পর আপনি দেখলেন যে তার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ নাই, শেষ, এবং তার রুট পারমিটও নাই। তো আপনি কি করলেন? রুট পারমিট না থাকলে তার শাস্তির জন্য আপনি লিখলেন বা প্রসিকিউশন দিলেন। আসলে 30 ধারায় বলেছে যে কোন কোন যানবাহনের রুট পারমিটের প্রয়োজনে, সেখানে কিন্তু বলা হয়েছে লাশবাহী যানবাহন বা অ্যাম্বুলেন্সের কোনো রুট পারমিটের প্রয়োজন নাই। তাহলে তার অপরাধটা 30 ধারায় অপরাধ নয়, তবে ড্রাইভিং লাইসেন্স যে মেয়াদ উত্তীর্ণ সেটা তার একটা অপরাধ। তাহলে এই মেয়াদ উত্তীর্ণের কারণে সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তার শাস্তি হবে। এটাই তো নাকি আইনুল? সঠিক জি স্যার। স্যার। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবহেলা করার কিছু নেই তোমাদের জন্য। এবং এমসিকিউ আছে। আমি প্রত্যেকবার সেটাই তো, এই জন্য তো তোমার ক্লাসটা নিলাম যে সড়ক পরিবহনের এমসিকিউ তোমাদের কিন্তু মোটামুটি 3-4টা আসে, প্রত্যেকবারই আসে 3-4টা, এটা আসবেই। কারণ এমসিকিউ গুলো দিতে গেলে কোত্থেকে দিবে তোমাকে? ওরা তো চাবে যে তুমি যাতে একটু শ্রম দাও। আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টা উল্লেখ করা আছে যে এখানে 30 ধারার মধ্যে বলা আছে কোন কোন যানবাহন গুলো, কোন কোন যানবাহনের কি নাই, কোন কোন যানবাহনের রুট পারমিটের প্রয়োজন নাই। সেখানে অনেকগুলো বলা আছে সরকার বা সরকার কর্তৃক প্রতিষ্ঠান, যে সরকারি যে কোন যানবাহন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বা ব্যক্তিগত যানবাহন, মৃতদেহ বহনকারী যানবাহন, রেকার জাতীয় যে অর্থাৎ বিকল গাড়িকে টেনে নিয়ে যায় তাদের রুট পারমিটের প্রয়োজন নাই, বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যানবাহনের রুট পারমিটের প্রয়োজন নাই, ভ্রাম্যমাণ পাঠাগার, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি বিভিন্ন যানবাহনের রুট পারমিটের প্রয়োজন। তো তোমাদের মনে হয় আসছিল লাশবাহী গাড়ি, দেখা গেলো এমন একটা জিনিস আসলো যেটা তোমরা জানো না। তো এই জিনিসগুলো খেয়াল করবা, না করলে তোমাদেরই সমস্যা হবে। ডাম্পিং ইয়ার্ড কাকে বলে? সাইফুর, রংপুর, ডাম্পিং ইয়ার্ড কাকে বলে? স্যার সড়ক পরিবহনের 65 ধারা। আচ্ছা, কাকে বলে? এটা যারা থানায় চাকরি করো, যদি মনে থাকে শুধু ধারাটা লিখবা, ডাম্পিং ইয়ার্ড কাকে বলে, 65 ধারা। আর কি আছে সেখানে? কথাটা বলা আছে যে এই সড়ক পরিবহন আইনে যে সকল যানবাহনের চালক যানবাহনের ত্রুটি সম্মিলিত মানে যানবাহনের অপরাধ সংক্রান্ত যে সকল যানবাহন আটক করা হবে, এ সকল যানবাহনকে ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা যেতে পারে। সড়ক পরিবহন আইনের অপরাধে আটককৃত যানবাহন তো ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা যায় নাকি? না ওই জি স্যার। ওই পাঁচ পাঁচ বোতল ফেন্সিডিল পাইলাম, 50 টাকা অস্ত্র পাইলাম যানবাহনে, সেটা ডাম্পিং ইয়ার্ডে পাঠাবো? কোন ধরনের যানবাহন ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা যায়? আটককৃত মোটর যান। কিসের আটককৃত মোটরযানের? সড়ক মোটরযান সংখ্যা সড়ক পরিবহন আইনের অপরাধে। জি স্যার। সড়ক পরিবহন আইনের অধীনে যে সমস্ত অপরাধ সংঘটিত সেই সমস্ত অপরাধের সংশ্লিষ্ট আটককৃত গাড়ি 65 পুলিশ হেফাজতে বা থানা হেফাজতে পাঠানো কি ডাম্পিং ইয়ার্ড বলা হয় স্যার? বুঝতে পারছো? এখানে কিন্তু ওই যে তুমি নাইট ডিউটি করাকালীন একটা পিস্তল পাইলে, একটা প্রাইভেট কার সহ, এই যানবাহন কিন্তু ডাম্পিং ইয়ার্ডের বিষয় না। ডাম্পিং ইয়ার্ড হলো সড়ক পরিবহন আইনের বিধান লঙ্ঘন করতে হবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে ডাম্পিং ইয়ার্ড পড়লাম আমরা। 65 ধারায় কি বলা আছে? এই প্রশ্নটা আমাদের এএসআই দের আগে আসতো। কি আসতো? কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গাড়ির চালক এবং কন্ট্রাক্টর, না কন্ডাক্ট, কন্ট্রাক্ট না কন্ডাক্টর, কন্ডাক্ট, কন্ট্রাক্টর মানুষ ঠিকাদার, আর কন্ডাক্টর, কন্ডাক্ট কার সাথে আমি কন্ডাক্ট করব, যোগাযোগ স্থাপনকারী ব্যক্তি। বলা আছে 62 ধারার মধ্যে যে কথাটি বলা আছে যে কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটিলে সংশ্লিষ্ট গাড়ির চালকের করণীয় কি বা কন্ডাক্টরের করণীয় কি। আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী অনেক কিছু উল্লেখ করা আছে, কিন্তু বাস্তব হলো স্যার গাড়িটা থুয়ে যান নিয়ে পালাবো, এই তো নাকি? হ্যাঁ, জি স্যার। স্যার কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে
কোনো স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট যানবাহনের চালক বা কন্ডাক্টরের করণীয় কি কি করণীয় আছে? তাদের করণীয়টা হবে, যারা আহত হয়েছে তাদেরকে কি করতে হবে? দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, ফায়ার সার্ভিসকে জানাতে হবে, আহত ব্যক্তির পরিবার পরিজনকে জানাতে হবে, থানাকে অবহিত করতে হবে। এতগুলো করে কোনোদিন? কি? না স্যার, হ্যাঁ, না করেনি? এগুলো করেন। শোনো, এই জিনিসটা আমাদের এই জন্যই আমাদের অনেকগুলো মানে ভুল হয়। সড়ক দুর্ঘটনা আহত ব্যক্তির চিকিৎসা হচ্ছে, কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গাড়ির কন্ডাক্টর কিংবা চালক প্রতিনিধি তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা সম্পর্কে থানাকে জানাবেন। ভালো কথা। টোল ফ্রি, টোল ফ্রি বলতে কি বোঝেন? বাংলাদেশের পুলিশের একটা টোল ফ্রি একটা টেলিফোন থাকে, যেটা রুহুল বলতে পারবে, এটা তোমরা বলতে পারবে না। যারা এই ঢাকা শহরে চাকরি করো তারা বলতে পারবা, ঢাকা শহরে চাকরি করলে বলতে পারবা, কারণ ঢাকা শহরে বেশিরভাগ গাড়িতে এখন ডিভাইস লাগানো আছে। আছে না রুহুল? রুহুল আছে? রুহুল, আছে স্যার, এখন নষ্ট স্যার, একটু বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট তো আমাদের গাড়ির চালকরা নষ্ট করছে, এটা অচিরে নষ্ট করছে। মানে এদের ধারণা ছিল যে এই ডিভাইস নিয়ে আমি রমনা থানার লোক, আমি যদি উত্তরায় যাই আমি ধরা খেয়ে যাবো এই গাড়ি নিয়ে। মানে এটা হলো তাদের একটা টেন্ডেন্সি, এই জন্য এগুলোর প্রতি। অথচ লক্ষ লক্ষ টাকা পিআরপি থেকে, এটা আরো একটা রিফর্ম প্রজেক্ট, পুলিশ রিফর্ম প্রজেক্টের এটা সম্ভবত অনেক মানে কোটি কোটি টাকা এটার মধ্যে ইনভেস্ট করা হয়েছে। শোনো, আমরা যারা, আমি তো এখন চাকরি করি না, বেকার মানুষ, যারা পুলিশের চাকরি করে তার একটা ওয়্যারলেস, তার জন্য একটা ওয়্যারলেস সেট যে কত গুরুত্ব, সেটা একমাত্র বিপদে না পড়লে কেউ বলতে পারবে না। ওয়্যারলেস সেটটা, পিস্তলের প্রয়োজন নাই কিন্তু ওয়্যারলেস সেটের প্রয়োজন আছে। কি রুহুল? জি স্যার। এটা জেনে রাখবা। তো সেক্ষেত্রে এই জন্য কথাটা বলছি যে আমাদের টোল ফ্রি একটা টেলিফোন সেট ছিল একটা গাড়িতে, অর্থাৎ দুর্ঘটনা ঘটলে ওই তোমার মোবাইল দিয়ে ব্যবহার করার দরকার নাই, জনসাধারণ যেন ওইখানে টোল ফ্রি কল কল করে 999 সহ বিভিন্ন সংস্থায় ফোন করে যেন সাহায্য চাইতে পারে, এই জন্য এটা স্থাপন করা হয়েছিল। কিন্তু এটা জনসাধারণ হঠাৎ দুই একটা সাহায্য পাইছে, বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট। কি তাই নয়? যাই হোক, তো টোল ফ্রি, টোল ফ্রি যদি তোমাদের কখনো এমসিকিউ তে আসে, এটা তোমরা খেয়াল করো। সড়ক পরিবহনের 62(2) বলা আছে, বাংলাদেশ পুলিশ দেশব্যাপী টোল ফ্রি টেলিফোন নম্বর প্রবর্তন করবেন, যার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কবলিত মোটরযানের চালক, কন্ডাক্টর, মালিক ইত্যাদি বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে পারবে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? বুঝতে পারছি স্যার। আচ্ছা, 98 ধারার প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সড়ক পরিবহন আইনে 98 ধারা এবং 105 ধারা একসাথে মামলা হয়। কি তাই হলো? 98 এবং 105 একসাথে কিন্তু মামলা হয়। যখনই সড়ক দুর্ঘটনার কোনো মামলা হয় দেখবে 105 এবং 98 থাকে সড়ক পরিবহন আইনে। 98 বক্তব্যটা কি? ওভারলোডিং, নিয়ন্ত্রণহীনভাবে মোটরযান চালানোর ফলে দুর্ঘটনায় জীবন ও সম্পদের ক্ষতির দণ্ড, অর্থাৎ যদি কোনো ব্যক্তি ক্ষতি করে। একটা প্রশ্ন আসছিল, এটা এটিএসআই টিএসআই দের জন্য মনে হয় আসছিল, যে একটা গাড়ি চালক রং সাইড দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে গেছে, পুলিশ তাকে সিগন্যাল দিয়েছে, তখন গাড়ির চালক বললেন, স্যার আমার তো দোষ নাই, ওই যে আমার মালিক বসা আছে তার সাথে কথা বলেন। মালিক বলল যে আমার মেয়ের স্কুলের সময় শেষ, সেজন্য আমি এই আমার গাড়ির চালককে আমি রং সাইডে যেতে বলছি। তাহলে কি গাড়ির মালিক কি অপরাধী? কি অপরাধী কিনা সাইফুল? স্যার 93 অপরাধী ধারা। স্যার। জি স্যার। অর্থাৎ 93 স্যার। যে বিভিন্ন জায়গায় প্ররোচনা সহায়তার কথা বলা হয়েছে, এখানেও কিন্তু এই প্ররোচনাকারী, অর্থাৎ যেমন কিছু কিছু ক্ষেত্র আছে, কি ক্ষেত্রগুলো? যে তিনি এই গাড়িটাকে উল্টো পথে যাওয়ার জন্য প্ররোচনা দিয়েছেন, এই জন্য মালিকও অপরাধী।
অনেক সময় দেখবা, এটা কিন্তু আগে ছিল না, 2018-তে যখন আন্দোলন হলো, এই সড়ক পরিবহন আইন হলো, তখন দেখা গেল গাড়ির মালিক যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল স্টাফ রোডের ওখানে, তো ওই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল সে গাড়ির ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ, কাগজপত্র ডেট ফেল। তা ডেট ফেল, মালিক কি দেখবে না তার গাড়ির কাগজপত্র ডেট ফেল? এই যে এই ধারায় মালিককে ওই ধারার জন্য প্ররোচনাকারী হিসেবে দোষী সাব্যস্ত করা যাবে, এটি উল্লেখ করা আছে 99 ধারায়। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এরপরে 98 ধারায় যে ওভারলোডিং, অর্থাৎ প্রশ্ন আসে, ক নামক ব্যক্তি দ্রুত গতিতে তার প্রাইভেট কার চালিয়ে রংপুর থেকে ঢাকা আসার পথে টাঙ্গাইল মহাসড়কে একটি কি দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা দেয়, ফলে দোকানের মালামাল ক্ষতি হয় এবং দোকানে বসে থাকা কর্মচারী আঘাতপ্রাপ্ত হয়। তো কর্মচারী ক্ষতিগ্রস্ত হলো, কর্মচারী ছেঁড়াবেড়া হয়ে গেল ঠ্যাং, কর্মচারীর দোকানটা যে ভাঙলা। 105-এ তো দোকান ভাঙার কোনো শাস্তির বিধান নাই, আছে? যেমন আগে আমরা দেখতাম পেনাল কোর্টে যখন মামলাটা হলো 427 ধারা দিত, ক্ষতি সাধন করছে 338, আঘাত করছে, গুরুতর আঘাত হয়েছে 338-এর ওই যে তোমার যানবাহন চালনা করে আর মারা গেলে 304-এর এখানে যে কথাটি বলছে যে আপনি যানবাহন চালনা করে আমার গাড়ির ক্ষতি করছেন, বা আমার বেড়া ধরার ক্ষতি করছেন, বা আমার ঘরের ক্ষতি করছেন, এটা আপনার অপরাধ, এটা আপনার ক্ষতিপূরণ দিতে হবে। আর আপনি মানুষকে গুরুতর আঘাত করে ফেলছেন, তার জন্য আপনার 105 ধারায় শাস্তি। তার মানে এই জন্য দেখবো প্রত্যেকটা সড়ক পরিবহনের রোড অ্যাক্সিডেন্টের মামলার সাথে 98/105 আছে। কি আছে নাকি দেখো তো? আছে স্যার, আছে। প্রত্যেকটা মামলায় 98 হয় 105 স্যার, দেয়। প্রত্যেকটা মামলা রেকর্ড হলে 98/105 হয় স্যার। এই কারণে 105টা চলে আসে। আচ্ছা, তোমাদের মনে হয় এমসিকিউ তো আর একটা আসছিল, বর্ধিত দণ্ডের কথা মনে হয় আসছিল, তাই না? 100 ধারার সড়ক পরিবহনের বর্ধিত দণ্ডের বিধান আছে। 100 ধারায় বলা আছে অপরাধপূর্ণ, এটা আমাদের প্রয়োজন নাই। আমরা 110-এ চলে আসি। 110-এর একটা কথা বলা আছে, সড়ক পরিবহন আইনের কোন কোন অপরাধে একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়। ভালো কথা, কারণ একজন একজন এএসআই এর করণীয় কি? এএসআই কি করবেন? ক নামক এএসআই রাত্রিকালীন টহল ডিউটি করাকালে নম্বরবিহীন একটা যানবাহন রাস্তায় আটক করলেন, সেটা আটক করতে পারে কিনা, বা নম্বরবিহীন একটা যানবাহন দেখতে পেয়ে সিগন্যাল দিলেন, এই ধরনের গাড়ির ক্ষেত্রে এএসআই কি ব্যবস্থা নিতে পারবেন? কারণ সড়ক পরিবহন আইনেতে স্পষ্ট করে বলা আছে যে একজন এএসআই, অর্থাৎ সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদার নিম্নে নহে এরকম কোন ব্যক্তি সড়ক পরিবহন আইনের কোনো অপরাধে প্রসিকিউশন দাখিল করতে পারবেন না। তাহলে এই যে সড়ক পরিবহন আইনের অপরাধ করলেন, তার গাড়ির নাম্বার প্লেট নাই, রেজিস্ট্রেশন ব্যতীত, বা দেখা যাচ্ছে বা চটা উল্টা, বা সে অতিরিক্ত মাল বোঝাই নিয়ে একটা যানবাহন নিয়ে যাচ্ছেন, বা একটা রোড অ্যাক্সিডেন্ট করে ফেলছে, তাহলে এএসআই কি করবে? এএসআই এর বিনা কাজ হবে উক্ত যানবাহনের চালককে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা। আবার এখানে আর একটা প্রশ্ন আছে যে সড়ক পরিবহন আইনের অপরাধে কোন যানবাহনের চালককে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি, বা বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি পুলিশের করণীয় কি, সড়ক পরিবহন আইনের আলোকে ব্যাখ্যা দিন। অর্থাৎ এখানে যে কথাটি বলা আছে যে বিনা পরোয়ানায় যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তিটাকে কোন স্থানে নিয়ে যাওয়া হলো, এ বিষয়টা সম্পর্কে গ্রেপ্তারকারী কর্মকর্তাকে জানাতে হবে। কাকে জানাবে? তার পরিবার পরিজন বা তার অভিভাবককে। এবং এই যানবাহনটা কোথায় নিয়ে রাখা হয়েছে, কোন থানায়, সে বিষয়টাও তিনি জানাবেন। কাকে? গাড়ি। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? আমার কথা বুঝছো?
জি স্যার, বুঝতে পারছি স্যার। সড়ক পরিবহন আইনের 119 ধারা কবির, এটা এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ তোমরা ভেবো না যে তোমাদের আমি এটা তো আর তোমাদেরকে পড়ানো হবে না, সেই জন্য আমি আলোচনা করতেছি। যেমন যদি প্রশ্ন আসে কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে, কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটিলে সংশ্লিষ্ট গাড়ির চালক, কন্ডাক্টর ও গাড়ির যাত্রীদের করণীয় কি? গাড়ির যাত্রী, তারও কিন্তু দায় দায়িত্ব আছে, উৎসুক জনতারও দায় দায়িত্ব আছে। তারা গাড়ি ধরবেন, আগুন জ্বালায় দেবেন, ভাঙচুর করবেন, এটার কোনো সুযোগ নেই। তাদেরও দায়িত্ব আছে গাড়ির যেন কোনো ক্ষতি না হয়। তাহলে দুটো জিনিস, একটা হলো 62 ধারা, একটা হলো 119। 62 ধারায় বলেছে কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গাড়ির চালক বা কন্ডাক্টর কি দায়িত্ব পালন করবেন। আর 119 ধারায় বলেছে যে স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে ওই গাড়ির যাত্রী বা স্থানীয় যারা উদ্ধার করতে গেছেন তাদের দায় দায়িত্ব কি কি সাইফুল, তোমরা এগুলো পড়ছিল কি না পড়ো নাই তোমরা এগুলো? বুঝছি স্যার। না স্যার, পড়ি নাই। তোমরা পড়ো না, তোমাদের প্রয়োজন নাই নাকি? হ্যাঁ, শোনো, আমরা একটা বিষয় আমরা জেনে নেই, এই প্রশ্নগুলো আমাদের প্রয়োজন। হ্যাঁ, কি কও তুমি? বুঝি না, তোমার কথা কিচ্ছু বোঝা যায় না বাবা, তোমার কথা কিচ্ছু বোঝা যায় না, বলো কিছু বলবা? হুম, সাইফুল কিছু বলবা? না স্যার। আচ্ছা, আমরা মোটামুটি অনেক কিছু আলোচনা করলাম, এখন আমরা অন্য অধ্যায়ে চলে যাব, অন্য বিষয়গুলো আলোচনা করব। আমরা একটা জিনিস, আমি একটা বিষয় তোমাদেরকে বলি। একটা কয়েকদিন আগে, যেমন বিগত সরকার যাওয়ার আগে একটা আইন করে একটা দলকে নিষিদ্ধ করেছিলেন সন্ত্রাস দমন আইনে। অর্থাৎ সন্ত্রাস দমন আইনের একটা এখানে বিষয় বলা আছে, সন্ত্রাস সন্ত্রাস বিরোধী আইন। সেখানে একটা বিষয় উল্লেখ করা আছে যে কখন কি কারণে একটা রাজনৈতিক দলকে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা যেতে পারে। তো রোহল, তুমি তো ওইটা একটা করো নাই। তুমি যখন ইন্সপেক্টরশিপ পাস করবা, ওই বিআইসি বেসিক ইন্টেলিজেন্স কোর্সে গেলে দেখবা যে তোমাকে ওই আমাদের দেশে কতগুলো জঙ্গি গোষ্ঠী আছে, অনেকগুলো জঙ্গি গোষ্ঠী আছে, কোনটা কোন স্মারকে কিভাবে নিষিদ্ধ করা হয়েছে সেটা কিন্তু এই যে এই আইনটাতে ওই এই সন্ত্রাস বিরোধী আইন 2009 এখানে কিন্তু উল্লেখ করা আছে কবে কবে এগুলো নিষিদ্ধ করা হয়েছে। অনেকগুলো, বুঝতে পারছো? অনেকগুলো এই আহ সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে এখানে, অনেকগুলো আছে এখানে, তুমি দেখলে বুঝতে পারবে কবে কবে। যেমন আমি একটু আলোচনা করি, এখানে বলা আছে যে এখানে শাহাদাত ই আল হিকমা পার্টি বাংলাদেশ, এটাকে নিষিদ্ধ করা হয়েছে 9/2/2003। জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ জেএমবি, এটা নিষিদ্ধ করা হয়েছে 2005 সনে। জামাতুল মুজাহিদিন, এটা নিষিদ্ধ করা হয়েছে 2005 সনে। হরকাতুল জিহাদ আল ইসলামী, এটা নিষিদ্ধ করা হয়েছে 2005 সনে। হিজবুত তওহীদ বাংলাদেশ, এটা নিষিদ্ধ করা হয়েছে 2009। এর মধ্যে আরো কিছু আছে যেটা আমি নাই, এটা মানে বিভিন্ন সময়। তো এই বইগুলো না পড়লে তোমরা বুঝতে পারবে না যে আমাদের দেশে কতগুলো ইসলামী সংগঠন আছে যাদেরকে বিভিন্ন সময় নিষিদ্ধ করা হয়েছে। তাও নিষিদ্ধের যে বিষয়টি এখানে বলা আছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে একটা দলকে রাষ্ট্র নিষিদ্ধ ঘোষণা করতে পারে। এখানে যে কথাটি বলা আছে এই আইনের অধীন 18 ধারার বক্তব্যটা, অর্থাৎ যদি কখনো তোমাদের জানার ইচ্ছা জাগে, 18 ধারার প্রশ্নটা কখন কি কারণে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারেন। 18 ধারার মধ্যে বলেছে এই আইনের উদ্দেশ্য পূরণ করতে সরকার যে কোনো ব্যক্তি সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত রয়েছেন মর্মে যুক্তিসঙ্গত কারণে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে
তফসিলে তালিকাভুক্ত করিতে পারবেন এবং নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবেন। সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা যে কোনো ব্যক্তি বা সত্তাকে তফসিলে তালিকাভুক্ত করিলে বা তফসিল থেকে বাদ দিতে পারিবেন অথবা অন্য কোনো ভাবে তফসিল সংশোধন করতে পারবেন। এখানে এই 18 ধারা অনুযায়ী একটা যে বিষয়টা ছিল, জামাত তাদেরকে নিষিদ্ধ করেছিল, সরকারের ক্ষমতা ছিল, সরকার তো চায় না যে এই দলটা ক্ষমতায় আসুক, কিন্তু বর্তমান সরকার এটাকে রহিত করেছে। অর্থাৎ এই যদি কখনো প্রশ্ন আসে যে কখন কি কারণে একটা রাজনৈতিক কোন দলকে সরকার নিষিদ্ধ ঘোষণা করতে পারে, এখানে এই 18 ধারায় এই কথাটা বলা আছে, সরকার পারেন। এই সরকারের এখতিয়ার, এটা কিন্তু কোর্টের কথা বলা নেই, এটা কিন্তু আদালত নিষিদ্ধ করবেন না। আদালত আবার এটার এগেনিস্টে কিন্তু এটাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটা যখন পাশ করলো অনেকে আলহামদুলিল্লাহ পড়লো, অনেকে বলল যে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী তারা অনেক কিছু বললো, যেটা আরো আগে করা দরকার ছিল, আনন্দ মিটিং মিছিল সবকিছু করলো, কিন্তু সবকিছু ধূলিসাৎ হয়ে গেল। কারণ একটা লোকের সত্তা এত বড় একটা রাজনৈতিক দলকে, ওই যে আমি এক জায়গায় খেলাধুলা করলাম, আমি একটা জিনিস আছে, আমি তো কয়েকটা সংগঠনের সাথে জড়িত, ওখানে তার বাচ্চারা খেলে, তো ওর বাচ্চারা যেহেতু খেলে, তো সেখানে যাতে বাইরে যখন টুর্নামেন্ট খেলতে যায় বাংলাদেশের ছেলে পেলেদেরকে নেয় না, এ দোষ ও দোষ, তার বাচ্চারা দেয়। তো তার বাচ্চা বিদেশে যায়, রানার আপ হয়, এটা হয় ওটা হয়, এভাবে চলে আসে। কারণ পার্টি তো লোক তো নাই, 3 জন লোকের মধ্যে খেলা হবে, ওরাই ওরা যুদ্ধ করে, একজন থাকবে, একজন চ্যাম্পিয়ন ও অটোমেটিক রানার আপ। ওই যে ক্লাসে ছাত্র কয়জন? 3 জন। তোমার রোল কত? 3। তো ভালো রেজাল্ট তো হয়েছে। মানে বিষয়টা হলো এরকমই যে সব পার্টি চলে যাক, আমরা আমরা ক্ষমতায় থাকি, আর কোনো বিষয় নেই, সব এবাদ ওবাদ। হ্যাঁ, এই হলো বিষয়টা। হ্যাঁ, ওই যে আমি তো এই কথাটা এই জন্য বলছি, বিএনপি দৌড়ের মধ্যে, একদল দৌড়ের মধ্যে থাকবে, আমরা ভোট করে চলে আসবো, মানে এটা হলো বিষয়। তো এইগুলো একটা জিনিস, এই আইনটা, এই সন্ত্রাস বিরোধী আইন 2009, তাহলে আমাদের দেখতে হবে সন্ত্রাস বিরোধী আইন 2009 কত সালে হয়েছে। এই আইনটা হয়েছে কত সালে জানো? 2009 সালের কত তারিখে? ক্ষমতায় কে ছিল তখন? ক্ষমতায় ছিল 2009-এর কোন মাসে? এখানে বলা হয়েছে এই আইন, সন্ত্রাস বিরোধী আইন, 11 জুন 2008 তারিখ থেকে কার্যকর। অর্থাৎ ওই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে কার্যকর শুরু হয়ে গেছে, তার মানে বিরোধী দলকে নিবারণ, যেটা আর কি। তো এই জন্য সন্ত্রাস বিরোধী আইনের আমাদের জানা প্রয়োজন আছে, আমাদের এমসিকিউ তো আসতে পারে কোনো কারণেই, কারণ বলা যায় না। তবে এটা আর পড়ার দরকার নাই, ওটা কিন্তু এখন বাতিল হয়ে গেছে, জাতির পিতার পরিবার নিরাপত্তা আইন 2009, এটা কিন্তু বাতিল হয়ে গেছে, জানো না তোমরা? জাতির পিতা বলতে কি বুঝেন কিংবা কেন এই আইন প্রণয়ন করা হয়েছে, এটা কিন্তু বাতিল হয়েছে এখন। যাই হোক, গল্প শেষ, সোনার বাংলাদেশ। আমরা চলে আসি বাল্য বিবাহ নিরোধ আইন। বাল্য বিবাহ বলতে কি বুঝেন? কি আইনুল, বাল্য বিবাহ কাকে বলে? স্যার, বাল্য বিবাহ নিরোধ আইনের 2-এর 60 ধারা মোতাবেক বাল্য বিবাহ বলতে বোঝায় উম, যে উভয় পক্ষ বা যে কোনো এক পক্ষ অপ্রাপ্তবয়স্ক হইলে স্যার। অপ্রাপ্ত বয়স্ক, তাই কি সঠিক? ছেলে মেয়ের যদি উভয় অপ্রাপ্তবয়স্ক হয় বা যে কোনো একজন অপ্রাপ্তবয়স্ক বিবাহ আবদ্ধ হলে তাকে বাল্য বিবাহ স্যার। আচ্ছা, একজন ব্যক্তি যে বিয়ের বয়স হয়েছে, ছেলেটা তার তো যা মোটা সোটা কত সুন্দর হাঁটে, মেয়েটা বড় হয়ে গেছে শাড়ি পরে চলে, কত বছর বয়স হতে হবে বিবাহযোগ্য হতে গেলে, ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে? ছেলে স্যার 21, মেয়ে 18। কত, কোন ধারায় বলা আছে? 2 ধারায় স্যার। দুই ধারায় দুইয়ের বলা আছে। 3ই। 4 ধারায় কি বলা আছে? 5 ধারা স্যার নিষিদ্ধ, বাল্য বিবাহ নিষিদ্ধ কে কে করতে পারবে। তোমাদের কিন্তু এমসিকিউ তে আসে যে কোন পদের কর্মকর্তা বাল্য বিবাহ নিষিদ্ধ করতে পারেন। থানার অফিসার ইনচার্জেও কিন্তু ক্ষমতা দেওয়া আছে, জানো তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখানে একটা বিষয় বলা আছে, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় 10 বছরের বাচ্চাকে বাবা মা বিয়ে দেয়। আমার বাসার সাথেই, ওর বয়স 11 বছর চলে, ও মেয়ে প্রেম করছে পাশের বিল্ডিং এর লেবারের সাথে, করে গিয়ে ওর বাপ মা ধরে বিয়ে দিচ্ছে, মানে বরিশালের কিছু কিছু। আবার এই যে আমাদের সাইফুল আবার বলবে সালে আবার বলবে স্যারে আবার কি কয়, আবার এদিক দিয়ে আবার ওই যে জান্নাতুল আবার চেতে যাবে, বুঝো নাই? মানে ধরে বিয়ে শাদী দিয়ে দিছে।
তার মানে মেয়ে মেয়ের বয়স এখন পর্যন্ত 14 বছর, কিন্তু বিয়ে হয়েছে 1.5 বছর পরে। আচ্ছা, এই বাল্য বিবাহ নিরোধ আইন, বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী কতদিন পর্যন্ত এই বাল্য বিবাহ সংক্রান্ত অপরাধে মামলা দায়ের করা যাবে? 2 বছর। 2 বছর। 18 ধারা অনুযায়ী 2 বছর স্যার। গজ। আচ্ছা, এখন আমাদের যে বিষয়টি আসে, বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী একজন ব্যক্তি বিবাহযোগ্য কিনা, এক্ষেত্রে কোন কোন দলিলগুলো প্রমাণিক হিসেবে ব্যবহার করা যাবে? স্যার বাল্য বাল্য বিবাহ বিবাহ নিরোধ নিরোধ আইনের আইনের 12 12 ধারা। ধারা। অর্থাৎ 12 ধারায় বলা আছে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন আসে, কোনটা প্রযোজ্য নয়? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সার্টিফিকেট ওই বাল্য বিবাহের বিয়ার বয়স হয়েছে কিনা এটা প্রমাণের ক্ষেত্রে প্রযোজ্য, এটা বুঝো তো? জি স্যার, এটা আসলে শোনো, এগুলো তোমাদেরকে বুঝতে হবে, কারণ আছে। ছেলে মেয়ে প্রেম করেছে, বাবা মা জেল খাটে। ছেলে মেয়ে প্রেম করে চলে গেছে, বাবা মা জেল খাটে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে কত বছরের ব্যক্তিকে শিশু হিসেবে গণ্য করা হয়েছে? 16 বছরের নিম্নে, এই তো নাকি? জি স্যার, 16 বছর নিম্ন। সেখানে কিন্তু বিবাহের কথা বলে নাই। কিন্তু যখনই বিবাহের জন্য যাবে, অর্থাৎ 7 ধারায় বলা আছে 5 ধারার কার্যক্রম ব্যতীত, আগে ছিল ওইটা মানব পাচারের, এখন মানব পাচারের চলে, অর্থাৎ পাচার ব্যতীত। তাহলে বিবাহের উদ্দেশ্যে তাকে অপহরণ করে নিয়ে গেছে, ভালো কথা, বা তাকে অপহরণ করে নিয়ে গিয়ে তার সাথে সেক্সুয়াল কিছু করা হয়েছে, যৌন সম্পর্ক করা হয়েছে। তখন মেয়ে বলতেছে, আমি প্রাপ্তবয়স্কা। প্রাপ্তবয়স্ক, তোমার বয়স কত? কয় 17 বছর। বাবারে, 17 বছর হলে তো তোমার বিবাহের বয়স হয়নি, কারণ এই বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী বলা হয়েছে তোমার বয়স হচ্ছে 18 বছর। তো আমার তো 18 বছর বয়স হয়েছে। ঠিক আছে, তোমার প্রমাণ দেখাও। তা বাবা মা তো ওই 2 বছর 3 বছর লুকায় থইয়া বাচ্চার বয়স দেয়, কিন্তু কাগজ কলম তো তা মানবে না। মেয়ে যতই সাবালক হোক না কেন, 22 বছর হোক না কেন, কাগজ কলমে বলছে সে 18 বছরের নিচে। এই জন্য বলছে কোন কোন দলিলগুলো গ্রহণযোগ্য। সেখানে আবার বলছে যে ইউনিয়ন পরিষদের মেম্বার যদি সার্টিফিকেট দেয় তার বয়স 34 বছর, এটা গ্রহণযোগ্য না। তাহলে কোনটা? পাসপোর্ট, স্কুলের সার্টিফিকেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, জন্ম নিবন্ধন, এগুলো তো নাকি? জি স্যার। বা জাতীয় পরিচয়পত্র, এটাই তো নাকি? সঠিক স্যার। অর্থাৎ একজন ব্যক্তি, প্রশ্ন আসে যে একজন ব্যক্তি বিবাহযোগ্য কিনা, কোন ধরনের কোন ধরনের দলিল এক্ষেত্রে প্রযোজ্য। অনেকে করে কি জানো, কোন শিশু বিবাহযোগ্য কিনা, কোন শিশু, অর্থাৎ কোন ব্যক্তি বিবাহযোগ্য কিনা, সেক্ষেত্রে কোন কোন দলিলগুলো, সবাই শিশু আইনে চলে যায়। ওখানে বলা আছে একজন শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে কোন কোন দলিলগুলো দেখবে। এখানে হলে বিবাহের বয়স হয়েছে কিনা, এখানে কিন্তু শিশুর কথা বলা হয় নাই। কি ঠিক আছে কি আইনুল? ঠিক আছে স্যার। অনেক অনেক উল্টাপাল্টা লোকের বই আছে, এই বইগুলোতে কিন্তু আবার ওই 2টা ধারায় দেওয়া আছে, এটাও দেওয়া আছে ওটাও দেওয়া আছে। স্যার বাইছে নেন, কোনটা নেবেন? ওই গুলিস্তান থেকে জামা কাপড় পেন্সিল সব ঢালছে, বাইছে নেন 10 টাকা। তাহলে এই বয়স প্রমাণের ক্ষেত্রে কোন বয়স, বিবাহের বয়স হয়েছে কিনা, বাবা তো দাঁতগুলা দেখে তোর বিবাহের বয়স হয়েছে কিনা, তাই না? এটা দেখার সুযোগ নেই। আচ্ছা, ক নামক ব্যক্তি ক নামক ব্যক্তি প্রেমে ব্যর্থ হয়ে খ নামক নারীকে অ্যাসিড নিক্ষেপ করেন, ফলে নারীটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয় বা ঝলসিয়ে যায়। একজন ব্যক্তি প্রেমে ব্যর্থ হয়ে একটা নারীর প্রতি অ্যাসিড নিক্ষেপ করেছে, এটা যারা এএসআই পরীক্ষা দেয় তারা বুঝবে, কিন্তু এটিএসআই টিএসআই পরীক্ষার প্রশ্ন আসলে কিছুই বুঝবে না। অনেকে হয়তো বুঝবে, তারা মনে করবে এটা মানে নারী শিশু, নারী মানে নারী শিশু না। এটা কেন প্রশ্ন দেওয়া হয়েছে? যদি প্রশ্ন আসে কার কি অপরাধ, যদি প্রশ্নে বলা থাকে ক নামক ব্যক্তি প্রেমে ব্যর্থ হয়ে খ নামক নারীকে অ্যাসিড নিক্ষেপ করেন বা শিশুকে অ্যাসিড নিক্ষেপ করেন, তাহলে বুঝতে হবে এটা অ্যাসিড অপরাধ দমন আইনের প্রশ্ন। তোমাদের বই দেখে পরীক্ষা যারা এটিএসআই টিএসআই আছে। আর যদি
ক্ষয়কারী বিষাক্ত দাহ্য কোনো পদার্থের কথা বলা থাকে, তাহলে বুঝতে হবে এটা নারী ও শিশু নির্যাতন দমন। অর্থাৎ এখানে কন্ট্রাডিকশন। আজকে তোমরা যাও, অনেক ছেলে এখনো বই হাতে নেয় নাই, বই হাতে নিবে কয়দিন পরেই। ওই নৌনবীর আমলে একটা বই কিনছিল, ওই বইটা পরে এখনো বহু ছেলে আছে। না হলে এই 20,000, 30,000, 20,000, 22,000 লোক পরীক্ষা দেয় কিভাবে কনস্টেবল থেকে এসআই? বই কিনে নেয় এতগুলা। আরে 22,000 লোক যদি বই কেনে, তাহলে আমরা যারা বই লেখক আছি, বই তো বাজারেই থাকবে না। আমি সারা বছরে বই বানাই 200-300, আর একজনে বানায় 1,000, 1,500, তাহলে 22,000 বই গেল কোথায়? না, 22,000 বই হয় না। তার মানে কি, কিছু কিছু লোক আছে নূহ নবীর আমলে যে বইটা কিনছে, ওইটাই মশরাইয়া মশরাইয়া চলতেছে, 2 টাকা খরচ করতে রাজি না। কি, তাই না? তো এখন সঠিক স্যার। এই বিষয়টা হলো, সে জানেই না, সে তো যেমন এই যে এখনো যদি বলা হয় যে সাইবার নিরাপত্তা আইন 2023, সাইবার নিরাপত্তা আইন, এই যে আমাদের এক কনস্টেবল অ্যারেস্ট হয়েছে, সমন্বয়ক না কি জানি, সমন্বয়ক নাম পাইলো কোত্থেকে আল্লাহ জানে। ছাত্ররা সমন্বয়ক হয়েছে, এও সমন্বয়ক হয়ে গেছে। এর বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, এই মামলাটা কি? সাইবার নিরাপত্তা আইনের অপরাধ। কোন ধারার অপরাধ? আমরা সাইবার নিরাপত্তা নিয়ে কিন্তু আলোচনা করব। সাইবার নিরাপত্তা আইনের কোন ধারার অপরাধ? সাইবার নিরাপত্তা আইনের যে বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে সাইবার নিরাপত্তা আইনে, সেখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে এই যে সাইবার নিরাপত্তা আইনের ধারাগুলো দিয়েছে, কি ধারা? 87-1। 87-1 ধারা কি বলা আছে আইনুল? সন্ত্রাসী কার্যক্রম স্যার। সন্ত্রাসী কর্মকাণ্ড। এরপরে 25-এ কি বলা আছে? আক্রমণাত্মক স্যার। ভয়ভীতি ভয়ভীতি আক্রমণাত্মক। 31-এ কি বলা আছে? 31-এ মানে হ্যাকিং স্যার। আইন না, শৃঙ্খলা না, আইন ইয়া স্যার, শৃঙ্খলা আইন অবনতি শৃঙ্খলা করা, বিঘ্ন, দেশের মধ্যে আইন শৃঙ্খলা আইন হ্যাঁ, শৃঙ্খলা বিঘ্ন করা, 33 33 সহযোগিতা। 33-এর প্ররোচনা। এখানে এই 27-এর মধ্যে আরো কিছু বিষয় বলা আছে। জি স্যার, 27 বড় ধারা স্যার। অনেকগুলো উদাহরণ এখানে আছে। এখানে 27-এ দেখলাম আইডি তার আছে স্যার। বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সাইবার নিরাপত্তা আইনে। অবশ্যই সাইবার নিরাপত্তা আইনের মামলা কি জন্য হয়? ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কোনো ব্যক্তি যদি দেশের মধ্যে অস্থিতিশীলতা, অর্থাৎ দেশের মধ্যে কোনো শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করে, কাকে অপমান অপদস্থ করেন, মনে করো রাস্তায় দাঁড়িয়ে জোরে জোরে চিল্লায় বলতেছে, এটা কখনো সাইবার নিরাপত্তা আইনের অপরাধ নয়। কিন্তু এই যে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে যদি বলি, কোনো ব্যক্তির বিরুদ্ধে কটূক্তি যদি করি, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি অসম্মানজনক কিছু করি, তবে সাইবার নিরাপত্তা আইনের অপরাধ। সে নিশ্চয়ই কোনো একটা কিছু করছিল। আচ্ছা, এখানে আমার বক্তব্যটা হলো যে এই ধরনের অপরাধ, এটা কিন্তু আমাদের পড়তে হবে যে কে কি অপরাধ করেন, ব্যাখ্যা দিন। তখন আমরা কি করব? আমাদের বুঝতে হবে যে ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে বা ফেসবুকে ফেসবুকে বা মোবাইল ফোনে বা ইউটিউবে, তাহলে বুঝতে হবে এটা সাইবার নিরাপত্তা আইনের অপরাধ। রুহুল, তোমার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। সাইবার নিরাপত্তা আইন, জি স্যার। সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা, তদন্তকারী কর্মকর্তা কোন ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারে। আগে ছিল ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার নিরাপত্তা আইন বই কিনে নেই। এই তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা ছিল আগে 41 ধারা, এখন এসে 40 ধারায়। কি আইন, তাই না? জি স্যার, 40 ধারা। সঠিক স্যার। তো যারা ওই ডিজিটাল নিরাপত্তা আইন লিখে দিলে তোমাকে নাম্বার দিব? না, বই কিন্তু কিনে নেই। ওই এখানে জিজ্ঞেস আমিও করো কি কার কার কাছে আছে, নাই অনেকের কাছে নেই। তো ওটার যে প্রশ্ন আসবে সাইবার না তুমি জানো কিভাবে? রুহুল বলো। স্যার, আমিও সাইবার নিরাপত্তায় বই কিনি নাই এখনো। এটা কিনে না, এটা তোমার আসবে খুব সহজ, খুব যে গুরুত্বপূর্ণ প্রশ্ন। শোনো, কালকে বই কিনে লাগবে না, কালকে তোমার কম্পিউটার অফিসে গিয়ে ওই যারা কম্পিউটার ব্যবহার করে ওটা প্রিন্ট আউট করে নিও, ডাউনলোড করে নিয়ে নিও সাইবার নিরাপত্তা আইন গেজেটটা। এটা তোমার জন্য একেবারে 100%। তুমি তুমি আমাকে 20 তারিখ বিকেলে কবা যে, স্যার এর কিন্তু 3টে প্রশ্ন আসছে। বাসায় করে নিবো স্যার, বাসাতেই করে নিবো স্যার। তো ইন্টারনেট থেকে কালকে ডাউনলোড করে নিও। ওখানে 25 ধারা থেকে শুরু করে 25, 24, এখানে 23 আছে, অনেকগুলো ধারা আছে। তারপরে 8 ধারাটা, কখন সরকার কোনো তথ্য উপাত্ত 8 না, এটা আইনুল যে পুলিশ স্যার 8-2। আর ব্লক অপসারণ করতে পারবে স্যার।
অপসারণ করতে পারে যেটা, জি স্যার। এগুলো পড়তে হবে তো। আজ কি করবো স্যার? ক্লাসের পরেই স্যার, ক্লাসের পরেই করবো স্যার। বাবা তুই তো আমার কাছ থেকে প্রমোশনটা পাইলি, আর হলে এখন ইন্সপেক্টর হবি, তাই এটা পড়া লাগতো তোমার। এই এত স্বল্প পড়ায় তো বাবা টানা হেঁচড়া হবে, জীবনটা স্যার যুদ্ধ করতে হবে। আমার বল। স্যার আমার সমস্যা হয়েছে স্যার, আমি ইন্সপেক্টর পরীক্ষা দিব এটি কখনো ভাবি নাই স্যার। আমার সাথে যারা ডিসি কোর্স করছে সবাই স্যার ইন্সপেক্টরশিপ পাশ করে স্যার 1 বছর 2 বছর আগে স্যার ওরা সবাই পাশ করে বলেছে। ওইটা কোনো বিষয় না, তুমি আর তো অনেকে পড়তেছো আমার কাছে 1.5 মাস, তাও আমার জ্বালায় তোমার সাথে দেখা হয়েছিল বলেই তোমাকে আমি ধাক্কা দিয়ে আনাইছি। তুমি পড়বা, পরীক্ষা কোনো বিষয় না। এবার পরীক্ষা দিবা, আবার 4 মাস পরে 5 মাস পরে পরীক্ষা হবে, আল্লাহ দিলে তখন তুমি পাশ করে যাবে সবগুলো, কোনো বিষয় না। আমি ওই যে শোনো, ওই যে তোমাদের কাছে গর্ব ইনশাল্লাহ। করি, গর্ব করি এখানে। আমাদের আরো কিছু আছে, আমরা আলো ডিএনএ, তারপর জুয়া আইন আছে, আমাদের আরো কিছু অনেক বিষয় আছে, পাবলিক পরীক্ষার আইন আছে, আমরা একটু পরে আলোচনা করতেছি যেহেতু সম্মিলিত ক্লাস নিতেছি। তো আমরা যে বিষয়টা আমরা আলোচনা করতেছি এখানে, এখানে দেখো, এই যে এটিএস এরা আছে, এখানে আছে পাশ করা আছে, আজাদ আছে কিনা জানি না। আমি 12 জন না 11 জন এটিএসআই পড়েছিলাম, তার মধ্যে বেশিরভাগই প্রমোশন পেয়ে গেছে, আর হতভাগা কয়েকজন আছে। এই গত বছর 2.5 মাস ক্লাস করাইছি, এবং আমার বিশ্বাস আমার এটিএসআই টিএসআই যারা আছে এরা অনেক ভালো রেজাল্ট করবে, এএসআই এরাও ভালো রেজাল্ট করবে। এবার আইনুল, ও তো প্রমোশন এমনি হবে, এর মধ্যে হয়ে যাবে, জসিম, এরা সবাই ভালো রেজাল্ট করবে। কারণ কি, এখানে এদের আসে দো পাস করা আছে, কিন্তু অদ্যর পর্যন্ত নাও যাইতে পারে ভাগ্যের। আবার যদি হয় যে সব মরে গেছে একসাথে, হইতেও পারে এবার প্রমোশন, অনেকগুলো তো চাকরি ছেড়ে দিছে অলরেডি। হ্যাঁ, তো বিষয়টা হলো পড়াশোনা করলে তুমি পাশ করতে পারবা। সাব ইন্সপেক্টর পড়াইতাম, 10 জন না 11 জন, 9 জন পাশ করছে, মানে দুইটা একটা করে পাশ করছি সাবজেক্টে, 3টে পরীক্ষার মধ্যে 2টা পাশ করছে, কেউ একটা পাশ করছে, ওরা প্লিজড। কিন্তু আমি ওদেরকে পড়াই নাই, কারণ কি, সাব ইন্সপেক্টরকে আনা যায় না। ওরা কয় যে স্যার আমাদের ক্লাসটা রাত 10:30টায় নেন। আমি রাত 10:30টায় যদি নেই, এটিএস এর ক্লাস আমি কখন করাবো? তারপরে একজন আসে, 2 জন আসে না, ওই যে সাব ইন্সপেক্টর ভাব না, আমি সাব ইন্সপেক্টর, হ্যাঁ রিটায়ার্ড ইন্সপেক্টর তো মানুষ নেই, হ্যাঁ বুঝো নি? তো তুমি যদি চেষ্টা করো ভালো করতে পারো। রুলস এর আবার পাশ করবে স্যার, মানুষ পড়ে না, রুলস এর পড়তেছে আবার ক্লাস করতেছে, পাশ করবে না, স্যার। ও শোনো, ও শান্তশিষ্ট ছেলে। আমি শোনো, আমার একটু, আমরা তাহলে এই বাল্য বিবাহ নিরোধ আইন, এটা কিন্তু সবার জন্য প্রশ্ন আসে, বিশেষ করে এটিএসআই টিএসআই তারা মনে করতেছে এগুলো আমাদের আর কি পড়াবে, স্যার কেন পড়াবে, আমরা রাস্তায় ডিউটি করবো। এবারে চিন্তা করো না, দেখো তোমাদের তদন্ত তদারকি দেয় কিনা। জীবনে দেখি নাই এটিএসআই টিএস এর প্রশ্ন আসছে খতিয়ান রেজিস্টারে কি কি বিষয়, কোন কলামে কি কি বিষয় লিপিবদ্ধ করা থাকে। ওই বেটা কোনোদিন খতিয়ান রেজিস্টার দেখছে? রোল এটিএস এর প্রশ্ন আসছে কেস ডায়েরি বলতে কি বোঝেন, কেস ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ থাকে। এই এটিএস এর টিএস এর কোনো কেস ডায়েরি আছে? জব্দ তালিকা স্যার। মানে এই প্রশ্ন, এগুলো শিখতে হবে। যাই হোক, আমরা গল্প শেষ। তাহলে আমরা বিষয়টা কি বুঝলাম, যে বাল্য বিবাহ নিরোধ আইনের আমরা দেখলাম 12 ধারায় যে কথাটি বলা আছে যে একজন ব্যক্তি বিবাহযোগ্য কিনা, অর্থাৎ তার বিয়ের বয়স হয়েছে কিনা, এটা প্রমাণের ক্ষেত্রে কোন কোন দলিলগুলো আদালতে গ্রহণযোগ্য। ডিএনএ আইন, দেখো একটা প্রশ্ন আসছে যে আহ ধর্ষণ সংক্রান্ত অপরাধে, ধর্ষণ সংক্রান্ত অপরাধে ভিকটিম মানে ধর্ষিতা, বা ধর্ষিতা বলা যাবে না, ধর্ষণের শিকার এবং ধর্ষকের ডিএনএ কি বাধ্যতামূলক? রোহল, তোমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। জি স্যার। এটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের কত ধারা, 32-এর। 32 স্যার। এই তো আমার এটিএস এর পড়ছে, দেখছো? এই আমি আর আইনুল, আমার এটিএস এরও পড়ে, বুঝছো, জি এগুলো স্যার, পড়াই, সবাই আমি কিছু করতেছে করার স্যার, নাই। সবাই করতেছে। আমি আমি চেষ্টা করছি যে যদি হঠাৎ করে, শোনো, বেশি নাম্বার পাওয়ার সিস্টেম কি,
তুমি পড়তেছো, হঠাৎ করে আনকমন দুইটা তুমি পারছো, অন্যরা পারে নাই, তার মানে অলরেডি তার থেকে তুমি 10 নম্বর আগে চলে গেলা। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। তোমরা আমাকে বলো তো, তোমরা যারা ফেল করো, কেউ কি 10-12 পাইছো? 30 পাইলে এমসিকিউ তে পাস, 28 পাইছো, 29 পাইছো, এরকম সংখ্যা অনেক বেশি। কিন্তু 10, 8, 12 এগুলোর সংখ্যা কিন্তু খুবই কম। তার মানে কি, কাছাকাছি গিয়ে তুমি পারো নাই, তাই বলে তুমি কিন্তু খারাপ স্টুডেন্ট না। কিন্তু 10, 12, 13 যারা পায় এরা অবশ্যই খারাপ স্টুডেন্ট, কিছু বুঝেই না, পেলাম নাই। লিখিত পরীক্ষা তাই। তো এই জন্য আমরা চেষ্টা করি যে নাম্বার কিভাবে বেশি পায়, আনকমন দু একটা প্রশ্ন। এখন এদের যদি বাল্য বিবাহ নিরোধনের প্রশ্ন আসে, তাহলে এরা যদি লিখতে পারে এদের জন্য ভালো হবে। সন্ত্রাস বিরোধী, কারণ তোমাকে এবার পরীক্ষাটা তুমি ভেবো না যে তোমার সহজ হবে, কঠিন কঠিন কঠিন। নোয়াখালীর প্যাচ কত রকম তোমরা সেটা দেখতে পারবে, তোমার করণীয় কি ছিল। যাও, তাহলে এখানে কি হলো, 32-এর কতে বলা আছে যে 32 ধারা অনুযায়ী মেডিকেল পরীক্ষা ছাড়াও, তার মানে 32 ধারার অবশ্যই করতে হবে। একজন নারীকে ধর্ষণ করা হয়েছে, এক্ষেত্রে নারীটিক পরীক্ষা কিভাবে করবে? শুধুমাত্র ডিএনএ করবে না ফরেনসিকে পাঠাবে, কোনটা করবে? রোল মেডিকেল করতে হবে স্যার, মেডিকেল দর্শনের জন্য দর্শন যে পরীক্ষাটা সেটা আগে করা লাগছে। ডিএনএ করা হচ্ছে কেন? ওই ব্যক্তি রেপ করেছে কিনা। জি স্যার, ডিএনএটা স্যার প্রমাণ করবে যে যে ব্যক্তির নামে সে অভিযোগ করছে সেই ব্যক্তি আসলে তার তার সাথে কোনো দর্শনে করছে কিনা। হুম, যাক। তো এখানে যে কথাটি বলা আছে যে 32 ধারা অনুযায়ী মেডিকেল পরীক্ষা ছাড়াও ধর্ষক এবং ধর্ষণের শিকার ক্ষতিগ্রস্ত নারীর ডিএনএ পরীক্ষা, ডিএনএ আইন 2014 অনুযায়ী করিতে হইবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, জি স্যার, ক্লিয়ার। ক নামক ব্যক্তি, যেটা আমাদের দেশে সাধারণত হয়, পাবলিক পরীক্ষায় মনে করো তোমার পরিবর্তে আমি পরীক্ষা দিলাম, এটা কি অপরাধ না? জি কি স্যার। এই পাবলিক পরীক্ষা অপরাধ স্যার। আইন এর 3 ধারায় বলা আছে। অর্থাৎ খ নামক ব্যক্তির পরিবর্তে পরীক্ষার হলে উপস্থিত হয়ে পরীক্ষা প্রদান করেন, মানে পরীক্ষা দেন, পরীক্ষা অংশগ্রহণ করেন, তার শাস্তি কোন ধারায়? 3 ধারায়, নাকি আইনুল? জি স্যার। এটা কিন্তু জি স্যার, ইন্সপেক্টরশিপের পাবলিক প্রশ্ন পরীক্ষা আসছিল, 3 এটা কিন্তু ইন্সপেক্টরশিপের প্রশ্ন আসছিল। জি স্যার। যাক, পাবলিক পরীক্ষা আইনের সাথে কি, ওই ধারার সাথে কি ইয়ার না বাল্য প্যানেল বিবাহ কোড আসবে না, জড়িত প্যানেল আছে? কোড আসবে না, প্যানেল কোড আসবে না। শোনো একটা কথা বলি, আমরা এখন আপাতত শেষ করি, সকালে তোমাদের এমসিকিউ আছে, এমসিকিউ পরীক্ষা ক্লাস আছে, সকালে চলে আসলাম। আচ্ছা, যে কথাটা আমরা বলছি সেটা হলো যে এই যে আইনগুলো আছে, যেখানে যেমন যদি কখনো প্রশ্ন আসে যে আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি আলোচনা করুন, কোনো আইনের কথা উল্লেখ নাই, তাহলে বুঝতে হবে এটা সিআরপিসির প্রশ্ন। আমার কথা কি বুঝতে পারছো? জি যখন স্যার। কোনো আইন উল্লেখ করা থাকবে না তখন তোমাকে বুঝতে হবে এটা সিআরপিসির প্রশ্ন। আমার কথা বুঝতে পারছো? আর এখানে যদি উল্লেখ করা থাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আলোকে আলোচনা করুন, তাহলে বুঝতে হবে এটা নারী শিশু প্রশ্ন। তখন কিন্তু সিআরপিসি 339 পারবে না। কি আইনুল, বুঝতে পারছো? জি স্যার। তা জি স্যার। পাবলিক পরীক্ষার আইনে যেহেতু নির্দিষ্ট করে শাস্তির বিধান উল্লেখ করা আছে, সেখানে প্যানেল কোডের কোনো ধারা আসার কোনো সুযোগ নাই। আমার কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, প্রশ্ন আসছে বর্ধিত দণ্ড বলতে কি বুঝেন? বর্ধিত দণ্ড কাকে বলে? তাহলে মনে করতে হবে এটা প্যানাল কোডের প্রশ্ন, কথা নাই, এটা মনে করতে হবে প্যানাল কোডের প্রশ্ন, যে বর্ধিত দণ্ড কাকে বলে, অর্থাৎ 75 ধারায় বর্ধিত দণ্ডের বিষয়টি উল্লেখ করা আছে। সেখানে সড়ক পরিবহন আইন চলবে না, সেখানে অস্ত্র আইনের 20-ক চলবে না। আমরা হুদাই দিয়ে রাখি, চাইছি একটা দিয়ে আর একটা। আর যদি প্রশ্ন আসে যে অস্ত্র আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে কি, তাহলে সেখানে কিন্তু ওই প্যানাল কোডের 75 ধারা আসবে না।
তো আমাদের গাইড লেখক যারা, এরা কিন্তু বিভিন্ন রকমের ধারা দিয়ে তোমাদের দৃষ্টিটা সেদিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। তোমরা এটা চিন্তা করবে না, ঠিক আছে? জি স্যার। যাই হোক, অনেক আলোচনা করলাম। সকাল 7টায় ক্লাস আছে। সবাই ভালো থাকো। কারো কিছু বলার থাকলে সংক্ষেপে বলতে পারো। আর সাবধান, আমরা কোনো বিশৃঙ্খলা যাব না। ডিপার্টমেন্ট আমাদের, আমাদের ডিপার্টমেন্টের সুনাম বদনাম সবকিছু আমাদের কাছেই। জনসাধারণ আমাদের উপরে ক্ষিপ্ত আমাদের আচরণের কারণে, তাদের আচরণের কারণে কিন্তু আমরা ক্ষিপ্ত হইনি। আমাদের আচরণে তারা ক্ষিপ্ত হয়েছে। আমি নিজে দেখেছি। যদি তোমরা দেখতে চাও তাহলে ওই যে ঢাকায় যারা আছো, ঢাকায় তো 2-1 জন আছে এখানে, আমি দেখাবো। আমি যে বাসায় থাকি, এই বাসার জায়গাটার নাম হলো ওহাব কলোনি। গাঁজা, হিরোইন আর ইয়াবার আড্ডাখানা চোখের সামনে বিক্রি করতেছে। মাঝে মাঝে খাটো চুলালা পুলিশ সদস্য এখনো যায়। ওরে যদি জিজ্ঞেস করে, আমি যে জানে আমি ইন্সপেক্টর, কথা বলে না কিছু না, আমি জিজ্ঞেস করলে সে আরো উল্টাপাল্টা কথা বলে। তবে কি কাঁদ্য সেটা? তাহলে ওই জনসাধারণটা তো আমাদের প্রতি ক্ষিপ্ত হবেই, যারা নিরহ জনসাধারণ। হ্যাঁ, তো এগুলো আমাদের দোষ। যাই হোক, আমরা সবাই সঠিক দায়িত্ব পালন করব। আমরা উচ্ছৃঙ্খল কখনোই হব না। সিনিয়র কর্মকর্তা ওনারাও কিন্তু আমাদের ব্যথায় ব্যথিত, যে কথাটা বলা হয়, অর্থাৎ আমার ব্যথায় কিন্তু তিনিও কষ্ট পাচ্ছেন, কিন্তু উনি হয়তো প্রকাশ করতে পারতেছেন। এটা কিন্তু ভাবার কিছু নাই যে ওনারা আমাদের সাথে গাদ্দারি করছে, খারাপ কিছু করছে, তা কিন্তু না। একটা ডিপার্টমেন্ট, শৃঙ্খলের ডিপার্টমেন্ট, আমরা অনেক কিছু করতে পারবো না। এখানে আমাদের এই সুযোগটা অন্য বাহিনীর সুযোগটা নিবে, এটা জেনে রাখো। যাই হোক, কারো কিছু বলার থাকলে বলতে পারো। স্যার, একটা বিষয়, যে বর্ষিতা যে মেডিকেল পরীক্ষা ইচ্ছাকৃত না করা, সেক্ষেত্রে ডাক্তার মেডিকেল পরীক্ষা করায় না, না, এটা করাইতে কি পারবে স্যার না। সাংঘর্ষিক না স্যার বিষয়টা? এখন যদি না করায়, না করালে কিছু বলার নাই। এটা কোন ক্ষেত্রে? সাধারণত যেমন ওই হ্যাঁ অনেক হ্যাঁ, ক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্যার, ওই যে প্রেম সংক্রান্ত ব্যাপারে মা বাবা মামলা না দেয়। বলে যে আমি প্রেগনেন্সি, আমি করাবো না, কথাটা কি বুঝো নাই? সে বলে আমি প্রেগনেন্ট, আমি করাবো না, এটা বুঝতে পারছো? জি স্যার। এটা আমরা অনেক পাইছি। যাই হোক, এটা আমরা আবার আলোচনা করব। আর কারো কিছু বলার থাকলে বলতে পারো। স্যার, হ্যাঁ, সন্ত্রাস বিরোধী আইন কি আর ওটা কোনটা কোনটা পড়লাম একটু দাগাই দিলে তো ভালো হতো স্যার। এগুলো আলোচনা করব পরে বাবা। আমি শুধু তোমাদের উভয়ের জন্য কিছু কিছু বিষয় আছে সবারই জানা প্রয়োজন। কারণ পরীক্ষার আছে তোমার এমসিকিউ এর আর 4 দিন 5 দিন। এই ছোটগুলো তোমার লিখিত আসবে না, কিন্তু তোমার এমসিকিউ এর জন্য আসবে। এই জন্য এমন ভাবে সেটাই আলোচনা স্যার। করলাম, এই জন্য এমন ভাবে আলোচনা করলাম তোমাদের এমসিকিউ তে যেন এগুলো কাজে লাগে। বুঝতে পারছো? জি স্যার, তারপর সন্ত্রাস বিরুদ্ধে মামলা হচ্ছে, একটু স্যার একটু ভালো করে এটা করেন স্যার। আচ্ছা, আলোচনা করব না। তোমাদের মামলা ওটা না, তোমাদের মামলা হলো আরেকটা আছে। 1974 সনের বিশেষ ক্ষমতা আইনের 15 ধারা, হিংসাত্মক কার্যকলাপ। এই জি ব্রিজে স্যার, নাট বল্টু অন্তর্ভুক্ত খোলা, আছে। অগ্নিসংযোগ করা, ইত্যাদি ইত্যাদি, এগুলো তোমাদেরকে বুঝতে হবে। যাই হোক, তো আমরা শেষ করি। কালকে কথা হবে সকালে, এই এসআই দের ক্লাস। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। ও।